স্বাগত ৭১ সংযোগে। আপনাদের সাথে আছি আমি কাউসার মাহমুদ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এমডিজি বা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় নির্ধারিত 2000 থেকে 2015 সালের সময় শেষ। এখন 2016 থেকে 2030 সাল পর্যন্ত উন্নয়ন লক্ষ্যমাত্রার অগ্রাধিকার নিয়ে আলোচনা চলছে উন্নয়ন ভাবনা জগতে। 2015 সালের শেষের দিকেই জাতিসংঘ কর্তৃক 2016-2030 সাল পর্যন্ত সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বা এসডিজির অগ্রাধিকার নির্ধারণ করা হবে। এই 15 বছর মেয়াদী উন্নয়ন লক্ষ্যমাত্রায় উন্নয়ন সহায়তা হিসেবে উন্নয়নশীল দেশগুলো পাবে প্রায় 2.5 ট্রিলিয়ন মার্কিন ডলার সমমানের অর্থ। এমডিজি লক্ষ্যমাত্রায় সাফল্যের পর বাংলাদেশের সামনেও রয়েছে এসডিজি লক্ষ্যমাত্রার অগ্রাধিকারের নির্ধারণের চ্যালেঞ্জ। স্বাস্থ্য, শিক্ষা, সুশাসন, নারীর ক্ষমতায়ন সহ কোন খাতকে অগ্রাধিকার দেবে বাংলাদেশ, কি মানদণ্ডেই বা চিহ্নিত করা হবে এসব উন্নয়ন লক্ষ্যমাত্রা, এ নিয়ে আজ কথা বলবো আমাদের ৭১ সংযোগে। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর শামসুল আলম, সদস্য সিনিয়র সচিব প্ল্যানিং কমিশন, আছেন ডক্টর কাজী মারুফুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আছেন ডক্টর মোহাম্মদ আকরামুল ইসলাম, পরিচালক ব্র্যাক। আপনারাও দর্শক আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন এই অনুষ্ঠানে। SMS কিংবা টুইটার বা স্কাইপের মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। পর্দায় দেখানো নাম্বারে আমাদেরকে ফোন করতে পারেন। আমরা আলোচনায় যাচ্ছি। প্রথমে ডক্টর শামসুল আলম, আপনি এমডিজির নিয়ে অনেক দিন যাবৎ কাজ করছেন এবং এর লক্ষ্যমাত্রা পূরণে আপনার কাছে অনেক রকমের তথ্য আছে। আমরা প্রথমে জানতে চাচ্ছি যে আমরা যতটুকু জানি যে বাংলাদেশ এই যে এমডিজির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল তার মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই আমাদের অনেক অর্জন আছে, অনেক সফলতা আছে। আমরা সেই দিকে পরে যাচ্ছি। শুধু আমরা একটা বিষয় জানতে চাই যে আমরা যদি সার্বিকভাবে ধরি তাহলে আমাদের অর্জনটা কোথায়? ধন্যবাদ আপনাকে। একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনায় এসেছে। এমন একটি বিষয় নিয়েছেন যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা 193টি দেশ বিশ্বের স্বাক্ষর করেছে এটি বাস্তবায়নে। কাজেই সামগ্রিকভাবে এত বড় উন্নয়নের এজেন্ডা বিশ্বে অতীতে আর কখনো ছিল না। তো এক্ষেত্রে আপনারা জানেন সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় ছিল 8টি নির্ধারিত প্রধান লক্ষ্য। তো তার মধ্যে আবার 21টিকে আমরা অভিষ্ট লক্ষ্য বলি, আর এগুলো পরিমাপের জন্য প্রায় 60টি নির্দেশক ছিল। তো এটি যখন প্রণয়ন করা হয়, এমডিজি ইংরেজিতে বলে মিলিয়ন ডেভেলপমেন্ট গোলস, বাংলায় সহজ উন্নয়ন লক্ষ্যমাত্রা, এটি প্রণীত হয় 2000 সনে 189টি দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান এবং 23টি সংগঠন মিলিয়ন ডেভেলপমেন্ট ডিক্লারেশন যেটাকে বলে সেটি স্বাক্ষর করে। তারই ভিত্তিতে যেটা আপনি বলেছেন 2002 সনে এমডিজি প্রণীত হয়। তবে এমডিজি মূল্যায়নের ভিত্তি বছর ধরা হয় 1990-91 সনকে, এবং এর শেষ বর্ষ বাস্তবায়নের ছিল 2015, যেটি এখন আমাদের শেষ পর্যায়ে মানে চলে যাচ্ছে। তো আপনি যে প্রশ্নটি করেছেন বাংলাদেশের সাফল্য, এক কথায় বলতে গেলে আমাদের সাফল্য দারিদ্র্য কমিয়ে আনার ক্ষেত্রে আমাদের বিস্ময়কর সাফল্য অর্জিত হয়েছে। কথা ছিল 90-91 সনে যে দারিদ্র্য থাকবে তার থেকে অর্ধেকে নামিয়ে আনা হবে 2015-র মধ্যে। 2090-91তে ছিল 56.7% আমাদের জনসংখ্যার দারিদ্র্য সীমার নিচে, সেটি 29% নামিয়ে আনার কথা 2015-তে, কিন্তু 2013-তেই আমরা সেই লক্ষ্য অর্জন করে ফেলেছি। এখন দারিদ্র্যের সংখ্যা 24.47%। এটি আমাদের একটি বড় রকমের অর্জন। আমাদের বড় রকমের অর্জনের মধ্যে আছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে। আপনি জানেন যে দ্বিতীয় যে লক্ষ্যটি, গোলটি, সেটি ছিল ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন, অর্থাৎ প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে সার্বিকভাবে লক্ষ্য অর্জন। তো সেক্ষেত্রে আপনি জানেন আমাদের এনরোলমেন্ট 98%, যেটি 90-91তে অনেক কম ছিল। তবে যেটি লক্ষণীয়, আমরা জেন্ডার ইকুয়ালিটির ক্ষেত্রে এই প্রাইমারি এবং সেকেন্ডারি এটিও লক্ষ্যের মধ্যে ছিল যে সমতা অর্জন। সেক্ষেত্রে আমরা প্রাইমারি শিক্ষাক্ষেত্রে সমতা অর্জন করেছি। সেকেন্ডারি ক্ষেত্রে আপনি জানেন 100 জন পুরুষ ছাত্রের ক্ষেত্রে এখন 114 জন ছাত্রী আমাদের সেকেন্ডারি পর্যায়ে। এটাও বিস্ময়কর সাফল্য। আমাদের সাফল্য আছে শিশু মৃত্যু কমিয়ে আনার ক্ষেত্রে, সাফল্য আছে 1 বছর নিচে যেটা আমরা ইনফেন্ট বলি সেই মৃত্যু হার কমিয়ে আনার ক্ষেত্রে আমাদের বড় রকমের সাফল্য। আমাদের বড় রকমের সাফল্য আছে ম্যালেরিয়া মৃত্যুর হার অনেক কমিয়ে ফেলেছি আমরা
যার লক্ষ্য ছিল তার চেয়ে বেশি বলা যায়। তো সামগ্রিকভাবে আমাদের অর্জনের হার অনেক বেশি, যে কারণে বিশ্বের সবচেয়ে সফল 18টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম সাফল্য অর্জনের ক্ষেত্রে। আপনি দারিদ্র বিমোচনের কথা বলেছিলেন। দারিদ্র বিমোচন, ডক্টর তুষার আপনার কাছে জানতে চাচ্ছি যে ডক্টর দারিদ্র বিমোচনের যে কথাটি বললেন, এটা অবশ্যই বাংলাদেশ তাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যের মাত্রার চেয়ে বেশি অর্জন করেছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু একটা চ্যালেঞ্জও থাকে যে আমরা যদি দারিদ্র বা শিক্ষার ক্ষেত্রে এই সফলতাটা আনি, এই অর্জন আরেকটা চ্যালেঞ্জের জন্ম দেয়, সেটা হচ্ছে যে কর্মসংস্থান। তো সেই কর্মসংস্থান আমাদের দরকার, যেটা আমাদের জীবনযাত্রার মানকে উন্নত করবে। তো আপনি কি মনে করেন যে এই কর্মসংস্থানের এই চ্যালেঞ্জটি আমাদের এসডিজির ভিতরে অন্তর্ভুক্ত থাকবে এবং আমরা পূরণ করতে পারবো? ধন্যবাদ আপনাকে। আমি আপনার পয়েন্টে যেতে চাই, প্রশ্নটাতে যেতে চাই যে আসলে এমপ্লয়মেন্টটা কতটুকু থাকবে আমাদের যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, যেটা 2016 থেকে 30 সাল পর্যন্ত যে সময়কাল তার জন্য নির্ধারণ করা হচ্ছে। তার আগে একটা বিষয় আমার মনে হয় যে একটু আমাদের বলা দরকার, যে যখন আমরা এরকম একটা বড় গোল নিয়ে কথা বলি, অর্থাৎ যেটা একটা বৈশ্বিক গোল, অর্থাৎ এটা যেমন 193টা দেশ সারা পৃথিবীতে এটা বাস্তবায়ন করেছে, তো সেইটার অবশ্যই আমাদের অর্জনের পরিমাণ অনেক। আমরা যেমন স্যার বললেন, হয়তো অনেকগুলো জায়গায় যেমন শিশু মৃত্যুর হার, মাতৃমৃত্যুর হারের জায়গাগুলোতে আমরা কন্ট্রিবিউট করেছি এবং আমাদের অর্জন আসলেই অভাবনীয় অর্জন কম্পেয়ারিং টু আমরা যদি অন্য দেশগুলোর সঙ্গে তুলনা করি। কিন্তু এই বড় লক্ষ্যগুলো যখন আমরা স্থানীয় পর্যায়ে আমরা এটাকে নিয়ে আসি, তখন আসলে সমস্যাটা, তখন আসলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এটা তখন এত চকচক করে না। কারণ আমরা এটা মানতে হবে যে এই গত 20 বছরে আমাদের যে অর্জন, তার পেছনে যে বৈষম্য, সেটা কিন্তু বেড়েছে। আমার দেশে কিন্তু ধনী গরিবের মধ্যে যে পার্থক্যটা এবং যে এক্সট্রিম যে প্রান্তিক যে জনগোষ্ঠী আছে, তাদের মধ্যে কিন্তু এই অর্জনের ছোঁয়াটা কিন্তু ওভাবে যায়নি। ফলে আমরা যদি মানে বড় লক্ষ্যমাত্রা অর্জন করেছি, সেটা নিয়ে ভেবে যদি আমরা খুব কমপ্লাসেন্ট হই, যদি আমরা খুব আত্মতৃপ্তিতে ভুগি, তাহলে কিন্তু আমরা এই নিচের জায়গাগুলোতে আমরা কিন্তু গুরুত্বটা পড়বে না এবং আমরা সেটাকে অবহেলা করে যাব, সেই ঝুঁকিটা থাকে। আপনি বলছেন যে এই অন্যান্য এই লক্ষ্যমাত্রাগুলো যে পূরণ হচ্ছে, সেই সাথে যেগুলো হয়নি সেটাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে প্রথমত। কিন্তু একই সঙ্গে যেগুলো আমরা অর্জন করেছি বলে দাবি করছি, সেই জায়গাটাও আসলে একটা প্রান্তিক গ্রামীণ মানুষের জন্য এটা কি মানে কি, তার জন্য আসলে কতটুকু অর্জন হয়েছে, তার জীবনযাত্রাতে কতটুকু প্রভাব পড়েছে, এবং যে পরিবর্তনটা একটা শহুরে মধ্যবিত্তের জীবনে পড়েছে, সেই হারে কি তার জীবনে পড়েছে। অর্থাৎ এইখানে একটা অসাম্য আছে, সেই জিনিসটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, যে এমপ্লয়মেন্টের যে জায়গাটা আছে, সেটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে আলোচনাটা চলছে, পৃথিবীব্যাপী যে আলোচনা চলছে, তার মধ্যে প্রথম অংশটাই হচ্ছে আসলে একটা ইনক্লুসিভ গ্রোথ, যেটাতে পভার্টিটাকে, দারিদ্রটাকে দূরীকরণ করার জায়গা আছে, এবং সেখানে যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, সেখানে আপনার বলেছে যে আমাদের এই গ্রোথটাকে ইনক্লুসিভ হতে হবে। ইনক্লুসিভ হওয়ার এটা অর্থ দাঁড়ায় যে অংশগুলা, যে মানুষগুলোকে, যে সম্প্রদায়গুলোকে আমরা ইতিমধ্যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের আওতায় নিতে পারিনি, তাদের জন্য যথাযথ কর্মসংস্থান তৈরি করা, সেরকম শিল্পায়ন নীতি নেওয়া, সেরকম দেশের অবকাঠামোগত নীতিগুলো তৈরি করা, সেই জিনিসটা কিন্তু আলোচনাতে আছে। যদিও এখনো কিন্তু লক্ষ্যমাত্রাগুলো পূর্ণভাবে নির্ধারিত হয়নি। এক ধরনের কনসেনসাস হয়েছে বৈশ্বিক রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে, কিন্তু এখনো পর্যন্ত আমরা আরো বিশদে যাব। তার আগে ডক্টর মোহাম্মদ আকরামুল ইসলাম, আপনার কাছে আসছি যে আপনি তো শিক্ষা, বিশেষ করে স্বাস্থ্য বিষয়ে আপনি দীর্ঘদিন যাবৎ কাজ করছেন এবং মিলেনিয়াম গোলে যে আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল, সেরকম 2-3টি লক্ষ্যমাত্রা নিয়ে আপনি কাজ করেছেন, ব্যাপকভাবে কাজ করেছেন। আপনার দৃষ্টিতে কি মনে হয়, কারণ জনস্বাস্থ্যের সাথে তো সামগ্রিক অর্থনীতির একটা উন্নয়নের একটা বিষয় আছে, আপনার কাছে কি মনে হয় যে আমরা স্বাস্থ্য খাতে কতটুকু উন্নতি করেছি? প্রথমত হলো যে স্বাস্থ্য খাতে কিন্তু আমাদের উন্নয়ন ব্যাপক, কিন্তু এখন ব্যাপক অর্থ এই না যে আসলে আমাদের আর কিছু করণীয় নাই। যে অর্জনটা আমরা করেছি সেটা ধরে রাখা এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেখান থেকে আরও কীভাবে অধিক অর্জন করা যায়। যেমন আমরা বলি যে আমাদের শিশু মৃত্যুর হার কমেছে, তার মানে এখন তো শিশু মৃত্যু বন্ধ হয় নাই, সো আমরা তো একটা ডেথও চাই না। মাতৃমৃত্যু হার কমেছে, তার মানে কি এখনও তো বন্ধ হয় না, মাতৃমৃত্যু হচ্ছে। তো এইগুলো জায়গায় আমাদের এখন ফার্দার চ্যালেঞ্জগুলো আসবে, এবং যেটা নিয়ে আমাদের সাস্টেন করতে হবে, যে অর্জন যেটা আছে ধরে রাখতে হবে, এবং ফার্দার আরও কীভাবে মাতৃমৃত্যু, শিশু মৃত্যু কমানো যায়। একইভাবে যদি আমরা সংক্রামক রোগ বলি, সংক্রামক রোগে আমরা ভালো প্রোগ্রেস করেছি। এর মানে এই না যে আসলে আমাদের প্রোগ্রেসের আর জায়গা নাই। যেমন আমাদের হয়তো এইচআইভি বাংলাদেশে একদম সমস্যাটা তেমন ব্যাপক না, খুব
কিন্তু যদি বলেন যক্ষা, এটা বড় ব্যাপক সমস্যা। সেখানে আমাদের কিছু প্রোগ্রেস হয়েছে, কিন্তু পুরা প্রোগ্রেসটা আমরা আনতে পারি না। কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে এখন, তো নতুন নতুন চ্যালেঞ্জগুলো আসছে, যে যখন একটা দিকে যাচ্ছেন আপনি প্রোগ্রেস হচ্ছেন, আর একটা নতুন চ্যালেঞ্জ আগেকার যে অর্জন সেটাকে কিন্তু রুখে দিচ্ছে। ঠিক ম্যালেরিয়াও একই রকম, যখন আমরা বলি আমাদের ডেথ কমে গেছে, আমাদের প্রেভ্যালেন্স রেট কমে গেছে, কিন্তু তার মানে এই না যে ম্যালেরিয়ার চ্যালেঞ্জ থাকবে সম্পূর্ণ নির্মূল হয়ে গেছে এরকম, তার তো না, আরও রোগী আছে এবং অন্য নতুন চ্যালেঞ্জ। যেমন ধরেন যক্ষার ক্ষেত্রে যদি বলি আমি, সেখানে আমাদের ড্রাগ রেজিস্ট্যান্সটা চলে আসছে। ম্যালেরিয়ার ক্ষেত্রে যদি বলি, তো আশেপাশের দেশে কিন্তু ম্যালেরিয়ার ড্রাগগুলো, নতুন ড্রাগগুলো রেজিস্ট্যান্স হচ্ছে। তো এই যে সামগ্রিক চ্যালেঞ্জগুলো থেকে গেছে। তারপরে যে আমরা বলি ওয়াটার স্যানিটেশন কিন্তু বড় একটা চ্যালেঞ্জ আমাদের রয়েছে। আমাদের দেশে সাধারণত এই যেটা ছিল সুপেয় পানি, কিন্তু আমাদের অনেক অর্জন ছিল, কিন্তু আপনি জানেন যে আর্সেনিকের যে কন্টামিনেশন হয়েছে, এবং যে বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ফলে বিশেষ করে যে দক্ষিণ অঞ্চল প্রায় 13টা জেলা লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে, সেখানে কিন্তু সুপেয় পানি পাওয়া ভেরি ডিফিকাল্ট, খুব দুরূহ ব্যাপার। তো আমাদের অর্জনগুলো যেমন একদিকে আমরা করছি, ঠিক অন্যদিকে অন্য যে সমস্ত অনাকাঙ্ক্ষিত যে বিষয়গুলোর মাধ্যমে সে অর্জন কিন্তু আমাদের কিছুটা পিছিয়ে টেনে নিয়ে যাচ্ছে। জনস্বাস্থ্য খাতে আমার আরেকটি প্রশ্ন আছে, যে আমাদের যে জনস্বাস্থ্য খাতে মাথাপিছু ব্যয় সেটা হচ্ছে $9। আমরা যদি খুব পাশের দেশগুলোর দিকে তাকাই, যে নেপালে যেখানে $14 কিংবা পাকিস্তানে $12, আমরা যদি আরেকটু আগে বাড়িতে ফিলিপাইনে $45, তো এই প্রশ্নটি আপনার কাছেও করছি যে আপনারা যদি ছোট্ট করে উত্তর দেন, তাহলে স্বাস্থ্য খাতে সুফল পেতে হলে আমাদের রাষ্ট্রের মাথাপিছু ব্যয় বৃদ্ধির কোনো পরিকল্পনা আছে কি না, এই বিষয়ে আমরা জানবো আপনাদের দুজনের কাছে। তবে এই পর্বে একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবার আমরা ফিরে আসছি ৭১ সংযোগে। পর ৭১ সংযোগে আবারও ফিরে আসলাম, আপনাদের সাথে আছে কাউসার মাহমুদ। আমি প্রশ্ন করছিলাম যে আমাদের যে জনস্বাস্থ্য খাতে মাথাপিছু যে ব্যয়, সেটি এখনও অন্যান্য দেশের তুলনায়, অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় কম। তো সামনে তো বাজেট, তো এই ব্যাপারে জনস্বাস্থ্য খাতে ব্যয় বৃদ্ধির কোনো পরিকল্পনা আছে কিনা বা আপনারা সুপারিশ করেছেন কিনা? আসলে আমরা আমাদের ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় জোর দিয়েছিলাম শিক্ষা স্বাস্থ্য খাতে সর্বাধিক, যদিও বাস্তবতার প্রয়োজনে আমরা জ্বালানি খাতে অনেক বেশি অর্থ তহবিল সরবরাহ করতে হয়েছে, বিদ্যুৎ এবং জ্বালানি ক্ষেত্রে, সেটা চাহিদার ভিত্তিতেই। তো আমরা বলেছিলাম ২% অন্তত জিডিপি ব্যয় করা হোক স্বাস্থ্য খাতে, কারণ মানব সম্পদ গড়ে তুলতে হলে স্বাস্থ্যখাত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ওটা ১.৬% ব্যয় করতে পারছি। তো এক্ষেত্রে আমরা এবছর যেটা আমাদের যেটা আগ্রহ, মানে আমাদের মানব সম্পদ উন্নয়নে এবার বরাদ্দ সবচেয়ে বেশি যাবে শিক্ষা এবং স্বাস্থ্যখাতে। এখন পর্যন্ত আমি মনে করি সরকার এটা ভাবছে যে মানব সম্পদটাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে এই বিষয়ে। এবার অন্তত আমরা যেহেতু বিদ্যুতের ক্ষেত্রে একটা মোটামুটি আমরা স্বাচ্ছন্দ্যকর অবস্থায় আছি, বিদ্যুতের অবস্থা বাড়ছে আরও, তো সেক্ষেত্রে এবার শিক্ষা স্বাস্থ্যখাতে বরাদ্দ আমরা আশা করছি এবার সর্বাধিক যাবে। আপনার মন্তব্য কি? না, আমার মন্তব্য যেটা হলো যে যদি আমাদের জনস্বাস্থ্যের উন্নয়ন ঘটাতে হয়, তাহলে কিন্তু এখানে ইনভেস্টমেন্ট ছাড়া, এখানে আর্থিক বরাদ্দ বাড়ানো ছাড়া কোনো বিকল্প নাই। যেটা আমি আসলে কিছুক্ষণ আগে আলাপ করছিলাম আমার সাথে, যে আমরা হয়তো কিছু পরিমাণগত কিছুটা বাড়ছে, কিন্তু যদি আনুপাতিক হার দেখেন তাহলে কিন্তু ক্রমান্বয়ে স্বাস্থ্য খাতে তার বরাদ্দ কমছে। তো এখানে কোনো বিকল্প নাই, এটা বাড়াতে হবে সরকারকে। কারণ মানব সম্পদ যদি গড়ে তুলতে হয়, সুস্বাস্থ্য অধিকার হতে হবে। যদি আপনি পরবর্তী জন্মরে এটাকে স্কিল এবং একটা সাস্টেনেবল গ্রোথ যদি আপনি আনতে চান উইথ হিউম্যান বিং, এটা লাগবে। এর আগে আমি জাস্ট আরেকটা কথা আপনাকে বলি, যেটা আমাদের একটু ডিসকাশন হয়নি এখনো পর্যন্ত। বাংলাদেশে কিন্তু আরও বেশ কিছু সাফল্য রয়েছে যেগুলা খুব সচরাচর শোনা যায় না। বাংলাদেশে কিন্তু মাত্র এখন ওপেন ডেফেকেশন 3% নেমে আসছে। মানুষ আগে যেখানে সেখানে মলমূত্র, যেটা ইন্ডিয়াতে অ্যারাউন্ড 40%, মানে এটা কল্পনা করা যায় না। তো এই যে নীরব বিপ্লবগুলো কিন্তু বাংলাদেশে হয়েছে, এটা কিন্তু এই যে ইনভেস্টমেন্ট, এই সামগ্রিক ইনভেস্টমেন্টের তুলনামূলক কম ইনভেস্টমেন্টে কিন্তু আমরা করতে পেরেছি। কিন্তু এখানে যে প্রকৃত ইনভেস্টমেন্ট করা যেত, আমাদের যে মানবিক যে শক্তিগুলো রয়েছে, সোশ্যাল সেক্টরে যে পাওয়ার আছে, বোথ ইন পাবলিক সেক্টর, সরকারি এবং বেসরকারি বা সিভিল সোসাইটির, এখানে কিন্তু ব্যাপক উন্নয়ন করা যেত। তো আমার অনুরোধ থাকবে বাংলাদেশ সরকারের কাছে যে এখানে অর্থ বরাদ্দ যেমন অভ্যন্তরীণভাবে বাড়াতে হবে, ঠিক একইভাবে দাতা গোষ্ঠীকেও বলতে হবে তারা যেন এই তহবিলটাতে আরও অনুদান বৃদ্ধি করে। বাট
বিশেষ করে এই বিশেষ সমস্ত ইন্ডিকেটরগুলোকে আমরা মনে করেছি মানব সম্পদের উন্নয়নের জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই যে আমাদের যে এসডিজি গোল আসছে, এই এসডিজি গোলে আসলে আমরা কোন সেক্টরকে প্রায়োরিটি দিব, কোন খাতকে প্রায়োরিটি দিব, এই বিষয়ে আমরা আসলে কথা বলতে চাচ্ছি এখন ডক্টর বিয়ন লুমবার্গের সাথে। ডক্টর বিয়ন লুমবার্গ হচ্ছেন প্রতিষ্ঠাতা কোপেনহেগেন কনসেনসাস সেন্টারের, এবং টেকসই উন্নয়নে অনেক লক্ষ্যমাত্রাই আমরা নির্ধারণ করেছি এবং জাতিসংঘ এর মধ্যে 189টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তার মধ্যে 1400 সুপারিশ গিয়েছিল, 189টি নির্ধারণ করা হয়েছে। লুমবার্গদের প্রতিষ্ঠান কনসেনসাস সেন্টার বলছেন এই প্রায়োরিটি লিস্ট আরও শর্টার হওয়া উচিত, আরও সংক্ষিপ্ত হওয়া উচিত, তাহলেই উন্নয়ন আসবে। আমরা এখন সংযুক্ত হচ্ছি ডক্টর লুমবার্গের সাথে। ডক্টর লুমবার্গ হচ্ছে নিউ ইয়র্ক টাইমসের দৃষ্টিতে পৃথিবীর প্রভাবশালী 100 জনের মধ্যে অন্যতম অর্থনীতিবিদ। ডক্টর লুমবার্গ, হোপ ইউ আর লিসেনিং মি। Welcome to our show. This is Kausar Mahmood. So my first question, why you are thinking the priority list should be shorter to achieving SDG goal for Bangladesh? Well, if you look at what the UN has done, they have asked wide range of people, what should we be focusing on? And of course, if you ask lots of people, what should we do? You end up with lots and lots of targets. Right now, we have 169 targets that the UN is promising the world and that Bangladesh is likely to implement. That's way too many, because at the end of the day, if you promise everything to everyone, you don't have any priorities, and you end up spreading all your efforts very thinly across very good targets and mediocre targets and even poor targets. So what we're trying to say is focus on the short, sweet, and efficient targets. We've asked more than 80 of the world's top economists across a wide range of areas to look at where can you spend a taka and do the very most good for the world, not just in terms of economics, but also in terms of social benefits and in terms of environmental benefits. So we've really tried to look across all these areas and say, if you are to spend a taka, some places you will do more than 100 takas worth of social good. That's an amazing investment. That's definitely one that Bangladesh should be doing. Other targets will perhaps do 10, which is still very respectable, but some will only do a taka or even less than a taka back. And that's a really poor way to spend money, to spend the effort. And that's really why I'm saying we should just look at the very most efficient targets, because those are the ones that are going to generate the most good for every taka spent for Bangladesh. Dr. Lundberg, stay with us. We'll be back very soon. আপনি চাচ্ছিলেন কিছু? হ্যাঁ, আসলে লুমবার্গের কথা থেকেও আমি একটা পয়েন্ট এসছে যেটা আমরা বলতেই চাচ্ছিলাম, যে ধরা যাক স্বাস্থ্য খাতের কথাই আমাদের অর্জন আছে এবং আমরা সবাই কনসেনসাসে আছি যে আমাদের এখানে আরও ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, কিন্তু কথাটা ওখানে শেষ হয়ে গেলে একটা বড় জায়গা আমরা আবারও বাদ দিয়ে যাচ্ছি বা যাওয়ার সুযোগ আছে, সেটা হচ্ছে যে আমরা এটার ইমপ্লিমেন্টেশনটা কোথায় করছি, এটার কোয়ালিটি ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে কিনা। টাকা শুধু বাড়ালেই হবে না, আমরা দাবি করছি টাকা বাড়াতে হবে, হ্যাঁ বাড়াতে হবেই, এটা হচ্ছে প্রথম কথা, কিন্তু বাড়াবো যাদের জন্য সেই জায়গায় সেই সমস্ত মানুষের কোনো কথা আছে কিনা, তাদের কোনো অংশগ্রহণের সুযোগ আছে কিনা। আমরা কমিউনিটি ক্লিনিক সারা দেশে ছড়ানোর চেষ্টা করছি, আসলে কয়টা কমিউনিটি ক্লিনিক থেকে কতটুকু সার্ভিস যাচ্ছে, কী ধরনের সার্ভিস যাচ্ছে, কারা সেই সার্ভিসটা মনিটর করছে কি, এই জায়গাটা যদি আমরা না দেখি তাহলে কিন্তু ওই শুধু ইনভেস্টমেন্ট বাড়িয়ে যেটাকে আমরা বলি যে উন্নয়নের রাজনীতি যেটা আছে, অর্থাৎ এটার যে পলিটিক্যাল ইকোনমি আছে, যে কিছু কিছু জায়গাগুলোতে প্রচুর মানুষের স্বাস্থ্য বাড়বে, অর্থাৎ তাদের অর্থনৈতিক স্বাস্থ্য বাড়বে, কিন্তু সাধারণ মানুষের স্বাস্থ্যের জায়গাটাতে কিন্তু কম গুরুত্বই পড়বে যদি কিনা আমরা ওই তাদের উন্নয়ন যেটা হচ্ছে সেইখানে যদি আমরা সুশাসন তৈরি করতে না পারি, সেটা একটা জরুরি ব্যাপার। দ্বিতীয়ত আমরা যেমন টার্গেটের কথা আসছে, যে আমরা যে নতুন যে টার্গেটগুলো নেব, সেখানে কিন্তু জাতিসংঘ পরিষ্কার করে বলেছে যে তার যে ফিউচার ফর অল যেটা ডকুমেন্ট, সেখানে কিন্তু বলেছে এটা প্রিসাইজ হতে হবে। কারণ আমাদের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের যে অভিজ্ঞতা আছে, সেখানে আমরা দেখেছি যে আমরা একটা ওনারশিপের ঘাটতি ছিল, অর্থাৎ এটা একটা 193টা দেশ তারা বসে এটা ঠিক করছে এবং অন্য দেশগুলো সেটা অ্যাডপ্ট করে নিয়েছে,
অর্থাৎ এটা কমিউনিটি নিচের থেকে যেরকমটা দাবি হয়ে যে এটা উঠেছিল সেরকম কিন্তু হয়নি। এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের ক্ষেত্রে কিন্তু এটা শুরু থেকেই সবাই বলছে যে না, এটা আমাদেরকে ওনারশিপটা বাড়াতে হবে, অর্থাৎ সারা দেশ সারা পৃথিবী জুড়ে এটা কনসালটেশন হতে হবে। এবং আরেকটা যে জায়গা সবাই বারবার করে বলছে যে এটা মনিটর করার ব্যবস্থা করতে হবে। আমি টার্গেট ঠিক করলাম, কিন্তু এটা আমরা কিভাবে দেখবো যে আসলে আমরা সেই জায়গাতে ইনভেস্টমেন্টটা করছি কিনা। আমার মনে হয় ডক্টর শামসুল আলম এই ক্ষেত্রে আপনি উত্তর দিতে পারবেন, যেহেতু আপনি সরকারের সাথে কাজ করছেন। খুব সংক্ষেপে যদি বলেন এই বিষয়গুলো সম্পর্কে। না, এই বিষয়গুলি যেন তুষার সাহেব আমার মনে হয় যথেষ্ট প্রাসঙ্গিকভাবে বলেছে। এবং আমাদের যে বিষয়গুলো, আমরা যে অর্জনগুলো করেছি, অনেক অর্জন করেছি, কিছু ক্ষেত্রে পিছিয়েও আছে, এমন নয় যে আমরা সবই অর্জন করে ফেলেছি, করতে পারিনি। যে ধরনের তহবিল দ্বারা প্রতিজ্ঞা করেছিল যে আমাদের সহায়তা দেবে, সেই পরিমাণ সহায়তা কিন্তু আমরা পাইনি। যদিও তারা স্বাক্ষর করেছে 193 দেশ, তাদের সহযোগিতার প্রশ্ন ছিল আর্থিক সহযোগিতা বা আর্থিক সরবরাহ বাড়ানো, সেই পরিমাণ কিন্তু আমরা পাইনি। তো এখন যেটা 2015 পরবর্তী উন্নয়ন এজেন্ডা হতে যাচ্ছে আগামী 15 বছরের জন্য, সেখানে বাংলাদেশেও কিন্তু আমরা প্রস্তাব পাঠিয়েছি। পৃথিবীর 70টি দেশকে প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে যারা ভালো করেছে এমডিজি বাস্তবায়নের ক্ষেত্রে। তেমন 70টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। এবং আমরা যথাসময়ে 6 জুন 2013-তে বাংলাদেশের প্রস্তাব জাতিসংঘে পাঠিয়েছি, যেখানে আমরা 11টি প্রধান গোল নির্ধারণ করেছিলাম। আর ওপেন ওয়ার্কিং গ্রুপ একটা আছে জাতিসংঘের মাননীয় সাধারণ জেনারেল সেক্রেটারি যেটা করেছেন, তাদের সঙ্গে আমাদের অনেকগুলো কিন্তু বেশ সাযুজ্য আছে বা মিলে যায়। তো সেক্ষেত্রে আমরা আশা করব যে প্রস্তাবগুলো আমরা দিয়েছি সেগুলো আসবে। তো এবার যেটা আরিফ সাহেব বলেছেন, এই বছর প্রক্রিয়াটা কিন্তু ভিন্নতর। এমডি যে হয়েছিল সেটা উপরের দিক থেকে, ঠিক বিশ্বব্যাপী এত অংশগ্রহণ কিন্তু ছিল না। এবছর বহু দেশ, 70টি দেশ প্রস্তাব দিয়েছে, বহু সংস্থা দিয়েছে, বহু নাগরিক সমাজ দিয়েছে, ইন্টারন্যাশনাল এনজিও জমা দিয়েছে প্রস্তাব। এটার একটা কারণ কিন্তু সার্বিকভাবে কিন্তু এমডিজি কিন্তু সফল হয়েছে অবশ্যই, মানে বিশেষ করে সাব সাহারা কান্ট্রি কিংবা আরো উন্নয়নশীল দেশে অনেক এই কারণেই কিন্তু সবাই সম্মিলিতভাবে এটার প্রতি এবার অংশগ্রহণ, আমি বলবো সার্বজনীন বললেও ভুল হবে না, কারণ ব্যাপক অংশগ্রহণ হয়েছে। এবং এখন জাতিসংঘে কিন্তু চূড়ান্ত লক্ষ্যগুলো স্থির করার জন্য আলোচনা সমানে চলছে। জুলাইয়ের মধ্যে একটা আউটকাম ডকুমেন্ট বেরিয়ে আসবে। তবে আমরা এই ক্ষেত্রে যেটা লুমবার্গকে জিজ্ঞাসা করতে পারি, তাদের দৃষ্টিতে বাংলাদেশের জন্য প্রায়োরিটি কি হতে পারে, আমরা এই কথাটা জিজ্ঞাসা করব। তবে তার আগে আমরা একটা বিরতি নিয়ে নিচ্ছি। বিরতির পর আবারও ফিরে আসছি ৭১ সংযোগে। বিরতির পর আবারও স্বাগত জানাই। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যে আমরা লুমবার্গকে জিজ্ঞাসা করতে পারি যে আমাদের এসডিজি যে গোল, সেটা আসলে সবচেয়ে প্রায়োরিটি কোনটা হতে পারে। আমরা আগে ওর কাছ থেকে জেনে নিই, তারপর আমরা এই বিষয়ে আলোচনা করব। লুমবার্গ, হোপ ইউ আর কানেক্টিং উইথ আস। জাস্ট হোয়াটস ইউর সাজেশনস, হোয়াট শুড বি দ্য প্রায়োরিটি অর টার্গেট ফর বাংলাদেশ টু অ্যাচিভিং দ্য এসডিজি গোল? Well, Kausa, I'm very glad you asked me that question. I'm going to backtrack a little bit on it because we have looked at what should the world do. So we've looked across a wide range of areas for the entire world. I'm actually very, very excited to tell you we are going to look at exactly what should Bangladesh do together with lots of Bangladeshi economists over the next 18 months. But I don't have the answer to that yet. So I am going to tell you right now what we have seen for the world, and what we should be doing is focusing on some very simple targets that could do an enormous amount of good. Let me just mention two that are incredibly crucial for Bangladesh. One is to focus on tuberculosis. I think most people don't realize that almost 10% of everyone who die in Bangladesh die from tuberculosis. It's an entirely preventable disease, and it's often very cheap to avoid it. So we actually estimate that for every taka you spend, you will do more than 40 takas worth of social good. So you can invest your money and do an amazing amount of good. Likewise, despite the fact that you brought down child malnutrition, there is still 41% of all kids in Bangladesh
that are malnourished or at least stunted. So there is another amazing opportunity. We estimate that for every taka spent, you will again do more than 40 takas worth of good. So again, these are amazing places where you can really make a difference. We know that if you invest in children's early years of malnutrition, you make their brains develop more, so they go to school longer and they learn more in school, and eventually they become much, much more productive. These are not the only targets. We've actually asked a panel with several Nobel laureates to look at what should we focus on. They came up with 19 targets. These are two of the targets I just told you about. We should also focus on violence against women. We should focus on planetary issues. We should focus on coral reefs. We should focus on indoor air pollution. And we should also make sure that we actually do something about the taxation of the pollution, both from energy in terms of outdoor air pollution and in terms of CO2. And then we should make sure we get free trade. Thank you, Lumberg, to joining with us. Lumberg যেটা আমাদেরকে বললো আপনারা নিশ্চয়ই শুনেছেন, সেটা হচ্ছে যে ও একটা উদাহরণ দিল যে টিউবারকুলোসিস কিংবা নিউট্রিশন এই জাতীয় বিষয়গুলো আমাদের দেশের জন্য অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা উচিত। জি না, আমি ওর সঙ্গে একদম পুরোপুরি একমত যে আমাদের আসলে এত বেশি টার্গেট দিলে কোনো আমরা আগাইতে পারবো না, ফোকাস হবে না, আমাদের আসলে ছড়িয়ে যাবে সব কিছু। আমাদের টার্গেটগুলো কমাতে হবে। এবং খুব ধন্যবাদ যে ওনাকে এবং আরও ওনার সাথে যারা বাংলাদেশি ইকোনমিস্ট কাজ করছেন যেটাকে ন্যারো ডাউন করে আনার জন্য। এবং যে জিনিসটা আসছে যে খুব রাইটলি দুটাই তারা কয়েকটা যেটা বললো যে ভায়োলেন্স এগেইনস্ট উইমেন যেটা বললেন, টিউবারকুলোসিস, নিউট্রিশন, অল রিয়েলি রিলেভেন্ট ফর বাংলাদেশ। এগুলো অত্যন্ত প্রাসঙ্গিক আমাদের জন্য এবং যেখান থেকে ভেরি হাই রিটার্ন আমরা পাবো। তো এখানে আর একটা যে জিনিসটা আমার কাছে দরকার সেটা যে বাংলাদেশকে আসলে বলতে হবে যে সরকার এবং বাংলাদেশের জনগণকে বোঝাতে হবে, বলতে হবে যে আমরা যে অর্জনটা করেছি এই অর্জনটা যেন আমরা ধরে রাখতে পারি। এবং এটা ধরে রাখতে গেলে কিন্তু একটা সাস্টেনেবল ইনভেস্টমেন্ট করতে হবে। এখন এটা যে আরও উন্নয়ন করতে হয় অর্জনটা, তাহলে কিন্তু এডিশনাল রিসোর্স লাগবে। কিন্তু আরও একটু বিষয় হচ্ছে যে এই যে আপনি বললেন যে রিসোর্স লাগবে, এই উন্নয়নের সাথে তো শামসুল আলম আপনি তো বলতে পারবেন যে উন্নয়নের সাথে তো আসলে যে অনুদান আমরা বলি বা অর্থ সাহায্য যেটা বলি সেটা খুবই প্রাসঙ্গিক একটা ব্যাপার। এই এমডিজির যে লক্ষ্যমাত্রাগুলো নির্ধারণ হয়েছিল, আপনারা যতটুকু অর্জন করেছেন, আপনারা কি কাঙ্ক্ষিত অর্থ কি পেয়েছেন সাহায্য হিসাবে? আমরা কাঙ্ক্ষিত অর্থ পাইনি, আমি সরাসরি যদি বলি এটা, কারণ এটা তারা প্রমিস করেছিল যে ওইসিডি কান্ট্রিগুলি প্রমিস করেছিল আমাদের 193টার মধ্যে তারা যে তাদের জিএনআই 0.7% তারা দেবে উন্নয়নশীল দেশগুলোকে। আমরা 90-91 সনে যে ওডিএ পেয়েছি, ওভারসিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স, আমরা পেয়েছি আমাদের জিডিপির 5.7%, 5.7%। এখন পাচ্ছি 0.0037%। তাহলে কি পরিমাণ কমে গিয়েছে গত 25 বছরে তাদের সাহায্য সহযোগিতা। অর্থাৎ তারা যেটা প্রমিস করেছিল তারা প্রমিস রাখেনি। এটা যদি আমি সরাসরি বলি, আমাদের প্রয়োজন ছিল আমরা মিলিয়ন ডেভেলপমেন্ট গোলসের সবগুলো গোল অর্জন করতে পারতাম যদি প্রত্যেক বছর $3 বিলিয়ন সাহায্য আমরা পেতাম। আমরা গড়ে পেয়েছি $1.67 বিলিয়ন, যা প্রয়োজন তার অর্ধেক। তা দিয়ে আমরা যা অর্জন করেছি সেটা আমি আগেই বলেছি বিস্ময়কর। ওদের যদি তারা প্রমিস যেটা করেছিল সেইভাবে যদি অর্থ সরবরাহ আসতো বিভিন্ন দেশে, আমরা আরও অনেক দূর যেতে পারতাম, এ বিষয়ে সন্দেহ নেই। তাহলে আমরা বুঝতে পারছি যে কাঙ্ক্ষিত যে অর্থটা সেটা আমরা যদি পাই তাহলে আমাদের সব দিক থেকে সামাজিক উন্নয়ন বলে অর্থনৈতিক শোনেন, কাঙ্ক্ষিত কেবল আর্থিক সহায়তা নয়, তারা বলেছিল তারা যখন আমাদের কৃষি পণ্য নেবে, টেক্সটাইল নেবে, সেখানে 12% তারা সর্বোচ্চ কি বলে ট্যারিফ ধরবে। আমরা এই বিষয়ে আরেকটু বিস্তারিত আলাপ করব, তবে আবারও একটু বিরতিতে যেতে হচ্ছে আমাকে। বিরতির পর আবারও ফিরে আসছি। বিরতির পর আবারও ফিরে এলাম ৭১ সংযোগে। আমরা আলোচনা করছিলাম এই যে আমাদের যে এসডিজি গোল যে লক্ষ্যমাত্রা সেটা আমরা যদি পূরণ করতে চাই তাহলে আমাদের যে অনুদান বা যে সাহায্য বা যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বা দেওয়া হচ্ছে
সেটা আসলে আমরা এমডিজিতেও পাইনি, কাঙ্ক্ষিত পাইনি। তাহলে আমরা কি করে এই টেকসই উন্নয়ন আমরা করতে পারবো? হ্যাঁ, দেখেন প্রত্যেকটা লক্ষ্য, আমরা লক্ষ্যগুলো খুব সুন্দর করে নির্ধারণ করছি। আমরা বড় তালিকা আছে, সেখান থেকে ছোট তালিকায় যাব, কোনো সন্দেহ নেই, এটা প্রক্রিয়া দিয়েই আমরা আসব। কিন্তু এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমার এই ফাইন্যান্সিংটা কী করে হবে, আমার বিনিয়োগের রূপরেখাটা কী, এবং যে 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 সম্পদ আমার দরকার ওই লক্ষ্যগুলো অর্জন করার জন্য, সেটা আন্তর্জাতিক পর্যায়ে, জাতীয় পর্যায়ে এবং স্থানীয় পর্যায়ে যে সম্পদটা আমার লাগবে সেটা আমরা কোথায় পাবো। আমরা দেখেছি যে উন্নয়ন, বাংলাদেশের উন্নয়ন তো কেবলমাত্র বাংলাদেশের উন্নয়ন না, এটা একটা বৈশ্বিক ঘটনা বটে। আমরা একটা বৈশ্বিক সমাজের একটা অংশ, ফলে আমাদের এখানে যে সমস্ত উন্নয়ন কার্যক্রমগুলো চলবে তার দায় দায়িত্ব কিন্তু অন্যদেরও আছে, তার অংশ কিন্তু অন্যদেরও আছে। অর্থাৎ আমরা যে বলছি যে সমস্ত বহুজাতিক অর্থাৎ মাল্টিল্যাটারাল যে সমস্ত প্রতিষ্ঠান আছে কিংবা অন্যান্য দেশ যেগুলি আছে তাদেরও কিন্তু দায়িত্ব আছে। এবং যেটা একটু আগেও আমরা শুনলাম বা এটা প্রকাশ্য যে তারা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের সময় যেরকম যে কমিটমেন্টটা করেছিল, যে ওডিআর যে অংশটা দিতে চেয়েছিল, সেটা কিন্তু তারা দেয়নি। এবং এই আজকে আমরা আর নতুন একটা উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে কথা বলছি, সেখানে কিন্তু যতটা না লক্ষ্য নিয়ে কথা হচ্ছে ততটা কিন্তু তার ফাইন্যান্সিং ফ্রেমওয়ার্ক নিয়ে কথা হচ্ছে না, এবং টাকাটা আসবে কোথা থেকে এই প্রশ্ন বারবার করে আসছে, এবং সে কিন্তু এক্ষেত্রে কিন্তু নাই। আপনারা যদি দেখেন যেটা আমরা আলোচনাটা করি না, যে উন্নয়নের জন্য যে টাকাটা, যেটাকে গ্র্যান্টস দিচ্ছে, লোন দিচ্ছে, তো তার সঙ্গে সঙ্গে যদি আপনি একই সময় বিবেচনা করেন যে উন্নয়ন দেশগুলো এই সময়টাতে ট্রেডে কী পরিমাণ অগ্রগতি অর্জন করেছে, তার মানে তার ব্যবসাটা আমাদের দেশে করছে, কিন্তু সেই ব্যবসার যে শেয়ার সেটা যদি ন্যায্যভাবে আমাদের এখান থেকে দিত, তাহলেও কিন্তু আমার এখানে কিন্তু আমি উন্নয়নগুলোকে ফাইন্যান্স করতে পারি। আমাদের অনেক বাজে উদাহরণও আছে এই ক্ষেত্রে। সেটা হচ্ছে যে জলবায়ু তহবিল নিয়েও একই কথা আমরা বলতে পারি, এক্স্যাক্টলি, যে তাদের দ্বারা মানে উষ্ণায়নের শিকার হচ্ছি আমরা, কিন্তু তারা যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন সেটা তারা রক্ষা করেননি। আপনি বলছিলেন যে শুধুমাত্র সাহায্য না, ট্রেডের কথাও বলছিলেন। ট্রেডের কথা যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে তারা প্রতিশ্রুতি দিয়েছিল আমাদের এমডিজিতে, যেটা 8 নম্বর গোলে, শুধু সাহায্য সহযোগিতা না, ট্রেডের ক্ষেত্রে আমাদের টেক্সটাইল এবং এগ্রিকালচারাল প্রোডাক্টস, কৃষি এবং টেক্সটাইল প্রোডাক্টসের ক্ষেত্রে সারা বিশ্বে সর্বোচ্চ 12% হবে আমাদের ট্যারিফ তারা আরোপ করতে পারবে। যুক্তরাষ্ট্র এখনও 15% ট্যারিফ আরোপ করে চলেছে। অর্থাৎ এত একটি বৃহৎ রাষ্ট্র, আমাদের সঙ্গে এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আমরা সেই সুবিধাটা কিন্তু এখনও পাচ্ছি না, যে ট্যারিফটা কমিয়ে আনলে আমাদের কিন্তু আরও রপ্তানি অনেক বেড়ে যেত। কারণ আগামী দিনগুলোতে এটা ঠিক আবার অর্থনীতি মন্দা আসতে পারে, বিশ্বে কবে ইউরোপিয়ান ইউনিয়ন আরও জাগবে, এখন জাগবে এশিয়া। আমাদের নিজস্ব অর্থ সংস্থা সরবরাহ বাড়াতেই হবে, সংগ্রহ বাড়াতেই হবে, রাজস্ব বাড়াতেই হবে, সেই সঙ্গে আমাদের ব্যবসা বাড়াতে হবে। সেই ব্যবসা বাড়াতে গেলে ডিউটি ফ্রি, কোটা ফ্রি যে সুযোগগুলো, এগুলো আমাদের চাইতেই হবে, ট্যারিফ কমানোর জন্য চাইতেই হবে। তো এই বিষয়গুলো আমাদের আত্মনির্ভরতার দিকে আমাদের অনেক বেশি নজর দিতে হবে এবং প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। ডক্টর আকরাম, আপনার নজর দিতে চাই আমরা একটু অনুষ্ঠানের একেবারেই শেষে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যে আর্থিক সাহায্য পেয়েছিলাম সেটা আমাদের প্রত্যাশার চেয়ে অনেক কম, প্রায় অর্ধেক। তাহলে আমাদের এই পুরো বাংলাদেশের মানুষ, সেটা আমি রাষ্ট্রীয় কাঠামোই বলি বা বেসরকারি অবকাঠামোই বলি, শুধু মনের জোরে আমরা এই অর্জনগুলো করতে পেরেছি। দেখেন, আমরা অনেক সময় বলি যে আমাদের সম্পদের কতটুকু ব্যবহার করি, আসলে আমরা কিন্তু সম্পদে ভালোই ব্যবহারই করি, খুব এফিসিয়েন্ট ওয়েতে করি। না হলে যে আর্থিক অনুদান বা বরাদ্দ দরকার ছিল তার থেকে কম বরাদ্দে কিন্তু আমাদের যে উন্নয়ন সেটা কিন্তু সম্ভব হয়েছে। এখন যেটা দরকার হলো যে পোস্ট 15-এর পরে যে ইন্ডিকেটরগুলো আমরা জানি, বেশ কিছু ইন্ডিকেটরগুলো আইডেন্টিফাই হয়েছে, যেমন পুষ্টি বলেন, যক্ষা বলেন বা অন্যগুলো, এখানে ইনভেস্ট করলে রিটার্ন বেশি, যে 1 টাকা ইনভেস্ট করে 40 টাকা পান। কিন্তু এখন প্রশ্ন হলো যে পোস্ট 15-এর ফাইন্যান্সিংটা কীভাবে, 2015-এর ফাইন্যান্সিংটা কী হবে, যেটা নিয়ে একটু আলোচনা উনিও করছিলেন। তো আমি মনে করি যে বাংলাদেশ সরকার তার ডোমেস্টিকটা তহবিল একই সঙ্গে দাতা সংস্থাগুলো, দাতা গোষ্ঠীগুলো, দাতা দেশগুলো, বাংলাদেশের বন্ধু দেশগুলোর জন্য এইখানে ইনভেস্টমেন্ট করতে আসে, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে ওই সমস্ত দাতা গোষ্ঠীর সঙ্গে কথা বলতে হবে, আলোচনা করতে হবে। আমাদের বন্ধু, যেমন একটু আগেই বললেন, ওরকম বন্ধুরাও বিভিন্ন জায়গায় তারা আমাদের পক্ষে অ্যাডভোকেসিগুলো করবে যাতে আমাদের অর্থায়নগুলো বাড়ে। কারণ সিম্পল একটা জিনিস বলি, যেটা হলো যে গ্লোবাল ফান্ডস টু ফাইট টিবি, এইচ অ্যান্ড ম্যালেরিয়া, এটা গত প্রায় 10 বছর ধরে বাংলাদেশকে সাস্টেনেবল ফান্ডিং করে যাচ্ছে, এবং আগামী 3 বছরে তারা $155 মিলিয়ন অলরেডি কমিট করেছে, যেটা কিন্তু পোস্ট 15-এ কেউ এখনও কমিট করেনি। এই একটা সংস্থা 155 মিলিয়ন বাংলাদেশ সরকার বসে আমরা দেবো, কারণ কি ভালো রেজাল্ট তারা দেখেছে, একটি প্রোগ্রামে ভালো রেজাল্ট তারা দেখে। কারণ টিউবারকুলোসিসে হিউজ প্রোগ্রেস হয়েছে, ম্যালেরিয়া রিডাকশন হয়েছে, কিন্তু এটা রিলেটেশনের মতন। কিন্তু এখানে যদি আপনি ইনভেস্টমেন্ট বন্ধ করে দেন, কারণ সংক্রামক ব্যাধি আবার ব্যাক করবে, আপনি কিন্তু বাঁচার উপায় নাই।
আর এই সংক্রামক ব্যাধিগুলো হয় কি সব ইকোনমিক যে ওয়ার্কিং গ্রুপের মধ্যে হয়, যে ওয়ার্কিং গ্রুপটা আপনাকে প্রোডাকশন দিচ্ছে, গ্রোথ দিচ্ছে, ইন্ডাস্ট্রি সেক্টরে গ্রোথ দিচ্ছে, গার্মেন্টসে গ্রোথ দিচ্ছে, যেটা দিয়ে আপনি বিদেশে রপ্তানি করে আপনার অর্থনৈতিক স্বাবলম্বী হচ্ছেন। তো আপনি যদি তার পিছনে ইনভেস্টমেন্টই না করেন তাহলে তো আপনাকে সেই গ্রোথ কোথার থেকে দেবে? অর্থাৎ আপনাকে এখানে ইনভেস্ট করতে হবে। এবং আমার অনুরোধ থাকবে বাংলাদেশ সরকার যেমন ইনভেস্ট করাবেন, একইভাবে আমার অনুরোধ থাকবে বিশ্বের আমাদের সমস্ত বন্ধু দেশগুলোকে এবং দাতা গোষ্ঠী সহকে, তারা যেন তাদের যে তহবিল তারা আছে সেটা যেন আরো বাড়ায়। মানে আমরা যতটুকু সাফল্য অর্জন করেছি সেই সাফল্য দাবি রাখে আমাদের প্রতি বিনিয়োগ বাড়ানোর জন্য এবং আমাদের এই সাফল্য ধরে রাখার জন্য। আমরা আশা করছি যে খুব শিগগিরই আমরা টেকসই উন্নয়নের রাস্তায় ধরে হাঁটবো এবং সেই রাস্তা ধরে বাংলাদেশও অনেক দূর এগিয়ে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ এই আলোচনায় অংশগ্রহণের জন্য। প্রিয় দর্শক, একাত্তর সংযোগ আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি।